আমি আমি কিছু জানি না। আমি কিছু জানি না আমি। আপনি জানেন, ডক্টর মুখার্জি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি চন্দ্রপদ্মের উপর কিছু বিশেষ রাসায়নিক গ্যাসের প্রয়োগ করছিলেন, যার ফলে সেই ফুল থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা মানুষের হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলে। ফলেই আচমকা হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু হয়। ব্যোমকেশ এবার লাবণ্য দেবীর দিকে তাকালো। লাবণ্য দেবী, আপনার স্বামী আপনাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। আপনি তার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আমি তাকে ঘৃণা করতাম। রক্তে রাঙা পদ্ম দল, নিঃশ্বাসে যার বিষ, বিশ্বাসীকেই ঘাতক বুঝে অর্থ খুঁজে নিস। এই ধাঁধার অর্থ কি কিছু বুঝলেন? বুঝবেন কিভাবে? আসলে গবেষকের মৃত্যুর সঙ্গে তার গবেষণারও যে মৃত্যু হয়েছে। তবে কি জানেন, কোনো ধাঁধা যদি অপরাধ জগতের ইঙ্গিত নিয়ে আসে, তবে সেখানে গবেষক নয়, সত্যান্বেষীর প্রয়োজন। আমি লাবণ্য মুখার্জি, ডক্টর মুখার্জির অর্ধাঙ্গিনী, যার মৃত্যু ঘিরে আজ এত বড় রহস্য। এখন স্বামীর মৃত্যুতে আমায় যারা ভাবলেশীনভাবে দেখছেন তাদের বলি, আমি আমার স্বামীকে ঘৃণা করি। আর আমার এই অকপট স্বীকারোক্তি শুনে যারা ভাবছেন আমি খুনি, তাহলে বলবো, কাহিনী এখনো সম্পূর্ণটাই বাকি। বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস কিছু ছোট গল্পের অন্দরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা হাস্যকৌতুক গল্পকথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদেরকে শোনাবো গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের একটি, রক্তাক্ত পদ্ম। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু হচ্ছে রক্তাক্ত পদ্ম। শ্রাবণের এই অলস সন্ধ্যায় কেন জানি না আকাশটা অনাড়ম্বর ভাবেই মুখ ভার করে বসে আছে। মেঘে ঢাকা পশ্চিম দিগন্তে সূর্যের শেষ আভাটুকু মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। আমাদের হ্যারিসন রোডের বাসাটা তখনও দিনের কোলাহলের থেকে সম্পূর্ণ মুক্ত নয়। বাইরে ট্রামের ঘন্টি, ফেরিওয়ালার হাঁকডাক এক নাগাড়ে ভেসে আসছিল। তবে ঘরের ভিতরে অদ্ভুত এক শান্ত পরিবেশ। আমি আমার লেখা টেবিলে বসে মাসিক বসুমতীর জন্য একটি প্রবন্ধের শেষ অংশ লিখছিলাম। ব্যোমকেশ তার প্রিয় ইজি চেয়ারে হেলান দিয়ে হাতে একটা পুরনো বইয়ের মধ্যে ডুবেছিল। তার চশমা পরিহিত চোখ আর কপালের মধ্যে কেমন যেন একটা চিন্তার রেখা সদা বিদ্যমান। যদিও এই দৃশ্য আমার কাছে নতুন নয়, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই আমাদের জীবন কেটেছে। হঠাৎ দরজায় তীব্র করাঘাত পড়ল। এমন অসময়ে সাধারণত কেউ আসে না। আমি কলম রেখে উঠে দাঁড়ালাম। ব্যোমকেশও বই থেকে মুখ তুলে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি দরজা গিয়ে খুলতেই এক যুবক প্রায় হুমড়ি খেয়ে ভিতরে ঢুকে পড়ল। পরনে ধুলো মাখা ধুতি পাঞ্জাবি, চুলগুলো উস্কো শুষ্কো, চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে বেরিয়ে পড়তে চাইছে। দেখে মনে হলো যেন বহু পথ তড়িঘড়ি করে হেঁটে এসেছে, অথবা কোনো দুঃস্বপ্ন দেখে ছুটে পালাবার চেষ্টা করছে সে। যুবকটি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, ব্যোমকেশবাবু কি এখানেই থাকেন? তার কণ্ঠস্বরে স্পষ্ট আতঙ্ক। ব্যোমকেশ ইজি চেয়ার ছেড়ে উঠেই দাঁড়িয়েছিল। সে শান্ত ধীর কণ্ঠস্বরে যুবকের অস্থিরতাকে কিছুটা প্রশমিত করল। আমি ব্যোমকেশ। কি হয়েছে তোমার? এমনভাবে ছুটে এসছো কেন? যুবকটি নিজেকে সামলে নিয়ে বলল, আমার নাম সুব্রত সেন। আমি ডক্টর আশুতোষ মুখার্জির সহকারী।
ডক্টর মুখার্জি তিনি মারা গেছেন। কথাটা শুনে আমি চমকে উঠলাম। ডক্টর আশুতোষ মুখার্জি, কলকাতার সুপরিচিত বোটানিস্ট একজন, দেশ বিদেশে নানান দুর্লভ উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন। তার মৃত্যুর খবরটা এইভাবে আসবে সেটা একরকম আমার কাছে অপ্রত্যাশিতই। দেখলাম ব্যোমকেশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো রকম ভাবান্তর নেই, শুধু বলল, মারা গেছেন কিভাবে? ব্যোমকেশের এই সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নে সুব্রত সেনের চোখ দুটো আবারও বিস্ফারিত হল। তার কণ্ঠস্বর এবার দৃঢ়, তবে আতঙ্কের রেশ কাটেনি। কেউ খুন করেছে তাকে, আমি নিশ্চিত। তার পড়ার ঘরে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর তার হাতে ছিল একটা লাল পদ্ম, রক্ত লাল পদ্ম। কথাটা শুনে ব্যোমকেশ একবার আমার দিকে তাকালো। তার চোখে এক ঝলক কৌতূহল দেখতে পেলাম। ভেতর থেকে বন্ধ দরজা আর রক্তলাল পদ্ম, বেশ অদ্ভুত ব্যাপার তো। তারপর সুব্রত সেনের দিকে ফিরে বলল, তুমি বসো সুব্রতবাবু, সম্পূর্ণ ঘটনা খুলে বলো। সুব্রত সেন একটি চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। তার শরীর তখনও কাঁপছে। সে ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনাটা বলতে শুরু করলো। সকালে আমি যখন ডক্টর মুখার্জির বাড়িতে গেলাম তখন প্রায় 10টা বাজে। প্রতিদিনের মতো আমি তার পড়ার ঘরে নক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না, জানেন। বারবার ডাকার পরেও যখন দরজা খুলছে না, তখন না আমার সন্দেহ খুব বেড়ে গেল। আমি বাড়ির চাকরদের ডাকলাম, তখন তারাও এসে অনেক ডাকাডাকি করলো, কিন্তু কোনো লাভ হলো না তাতে। শেষ পর্যন্ত আমরা দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, তারপর দরজা ভাঙতেই আমরা যে দেখলাম তাতে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। ডক্টর মুখার্জি তার চেয়ারে বসে আছেন, মাথাটা টেবিলের উপর ঝুঁকে আছে। তার ডান হাতে ছিল একটা পদ্ম ফুল, রক্ত লাল রঙের, আর তার বুক পকেটে ছিল একটা চিঠি। মনে হলো তিনি নিজেই লিখেছেন। বলতে বলতে সুব্রত সেনের গলা ধরে এলো। আমি জিজ্ঞেস করলাম, চিঠি? কিসের চিঠি? কি লেখা ছিল তাতে? আমি ঠিক জানি না, পুলিশে সেসব নিয়ে গেছে, কিন্তু আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়। ডক্টর মুখার্জি কোনোদিনও এমন মানুষ ছিলেন না। তিনি খুব সতর্ক ছিলেন, আর তার কোনো শত্রুও ছিল না। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো যেন সুব্রত সেনের প্রতিটি কথা বিশ্লেষণ করছে। সে প্রশ্ন করল, পুলিশকে খবর দিয়েছো? হ্যাঁ, ইন্সপেক্টর প্রমোদ কর এসেছেন, তিনি এখন সেখানেই আছেন। বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বেশ, অজিত তুমি তৈরি হয়ে নাও। মনে হচ্ছে আমাদের একবার মুখার্জি বাড়িটা ঘুরে আসা দরকার। আমি দ্রুত তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশের মুখে যে কৌতূহল দেখেছি তা আমাকেও ইতিমধ্যে ছুঁয়ে গিয়েছে। ভেতর থেকে বন্ধ ঘরে মৃত্যু, আর হাতে রক্তাভ লাল পদ্ম। এ যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক রহস্যের কাহিনী বলছে। এই শান্ত সন্ধ্যার শহরতলিতে যে নতুন রহস্যের চাল বোনা শুরু হয়েছে তা নিয়ে আমার আর ব্যোমকেশের মনে কোনো দ্বিধা নেই। আমরা সুব্রত সেনকে নিয়ে মুখার্জি বাড়ির দিকে রওনা হলাম। পথে যেতে যেতে সুব্রত সেনের মুখে ডক্টর মুখার্জির পরিবার সম্পর্কে যা কিছু তথ্য পেলাম তা শুনে মনে হলো ডক্টর মুখার্জির স্ত্রী লাবণ্য দেবী, যার সাথে ডক্টরের সম্পর্ক ইদানিং খুব একটা ভালো ছিল না, আর তার এক ভাইপো সৌমেন, যিনি ডক্টরের গবেষণার কাজে সাহায্য করত। এই তথ্যগুলো ব্যোমকেশের মনে কী প্রভাব ফেলল তা তার নির্বিকার মুখ দেখে বোঝার এতটুকু উপায় নেই, তবে বেশ বুঝতে পারলাম তার মস্তিষ্কের প্রতিটি ধূসর কোষে তখন রহস্যের চাল বোনা শুরু হয়ে গিয়েছে।
মুখার্জি বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের স্বাগত জানালো। সুবিশাল বাগান, তার মাঝখানে সুসজ্জিত দোতলা বাড়ি, কিন্তু এই মুহূর্তে সব কিছুর উপরেই যেন এক বিষাদের ছায়া নেমে এসেছে। বাড়ির ভিতরে ঢুকতেই ইন্সপেক্টর প্রমোদ করের সঙ্গে দেখা হলো। তিনি ব্যোমকেশকে দেখে কিছুটা স্বস্তি পেয়েছেন বলে মনে হলো আমার। তিনি বললেন, আরে আসুন ব্যোমকেশবাবু, আপনাকেই খুঁজছিলাম। ব্যাপারটা বেশ গোলমেলে। ব্যোমকেশ শান্তভাবে মাথা নাড়ল। শুনেছি। আচ্ছা, ডক্টর মুখার্জির পড়ার ঘরটা একবার দেখতে চাই। ইন্সপেক্টর কর আমাদের নিয়ে দোতলায় ডক্টর মুখার্জির পড়ার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরটি তখনও পুলিশের পাহারার জিম্মায়। দরজাটি ভাঙা, কিন্তু ভেতরের দৃশ্যটি একেবারে অক্ষত। ঘরের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। বেশ কড়া মিষ্টি জাতীয় একটা গন্ধ, আমি আগে কখনো পাইনি। ডক্টর আশুতোষ মুখার্জি তার বিশাল কাঠের চেয়ারে বসে আছেন। দেখলাম তার মাথাটা এখনো টেবিলের উপর ঝুঁকে আছে। তার ডান হাতে সেই রক্তাভ লাল পদ্মটি ধরা। পদ্মটি এতটাই গাঢ় লাল যেন দেখে মনে হচ্ছিল সদ্য রক্তে ভেজানো হয়েছে। তার মুখমণ্ডল শান্ত অথচ গভীর ঘুমে আচ্ছন্ন। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার কিছু বই, গবেষণাপত্র আর অসমাপ্ত লেখা। ব্যোমকেশ ঘরের প্রতিটি কোণ অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। তার চোখ যেন প্রতিটি ধূলিকণা, প্রতিটি রেখা, প্রতিটি ছায়া বিশ্লেষণ করতে শুরু করেছে। আমিও তার পাশে দাঁড়িয়ে তার এই নীরব পর্যবেক্ষণ অনুসরণ করছিলাম। ইন্সপেক্টর কর আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন দেখে মনে হলো তার মুখে স্পষ্ট একটা বিরক্তির ভাব ফুটে উঠছে। তিনি বললেন, ঘরটা তো ভেতর থেকেই বন্ধ ছিল ব্যোমকেশবাবু, চাবিও ভেতরেই ছিল। আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে টেবিলের দিকে একটু একটু করে এগিয়ে গেল। তারপর ডক্টর মুখার্জির হাতে ধরা পদ্মটি আলতো করে পরীক্ষা করে বলল, এই পদ্মটি কি এখানেই পাওয়া গেছে? হ্যাঁ, তার হাতেই তো ছিল। ইন্সপেক্টর কর উত্তর দিলেন। ব্যোমকেশ পদ্ম থেকে চোখ সরিয়ে ঘরের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি ঘরের প্রতিটি বস্তুর উপর দিয়ে একবার করে ঘুরে গেল। বইয়ের আলমারি, দেওয়ালের ছবি, জানালার পর্দা, এমনকি সিলিংয়ের ফ্যান পর্যন্ত বাদ যায়নি। হঠাৎ তার দৃষ্টি একটা ছোট্ট পিতলের মূর্তি, যেটা টেবিলের এক কোণে রাখা ছিল, তার উপরে গিয়ে স্থির হলো। মূর্তিটি সামান্য কাত হয়েছিল, যেন কেউ তাড়াহুড়ো করে সরিয়েছে। আচ্ছা, এই মূর্তিটি কি এইখানে এভাবেই থাকে? ব্যোমকেশ জিজ্ঞেস করল। ইন্সপেক্টর কর চাকরদের একজনকে ডেকে জিজ্ঞেস করায় চাকরটি জানালো, না হুজুর, এটা সবসময় সোজা করে রাখা থাকে। ডক্টর সাহেব সবসময় তার জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে রাখতেন। শুনে ব্যোমকেশ মৃদু হাসল। বেশ। এরপর ব্যোমকেশ ডক্টর মুখার্জির পকেট থেকে পাওয়া সেই চিঠিটি একবার দেখতে চাইল। ইন্সপেক্টর কর একটি খাম থেকে চিঠিটি বার করে ব্যোমকেশের হাতে দিলেন। চিঠিটা ছোট, ডক্টর মুখার্জির নিজের হাতে লেখা। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি স্বেচ্ছায় এই পথ বেছে নিলাম। আমি চিঠিখানা পড়ে ব্যোমকেশের দিকে তাকালাম। বললাম, তাহলে তো আত্মহত্যাই মনে হচ্ছে। কি বলো ব্যোমকেশ? ব্যোমকেশ চিঠিটা ভাঁজ করে ফেরত দিল। বলল, মনে হওয়া আর হওয়া এক নয় অজিত। তার কণ্ঠে একটা গভীর রহস্যের ইঙ্গিত পেলাম। আত্মহত্যা হলে তিনি কি এই পদ্মটি হাতে নিয়ে মৃত্যুবরণ করতেন? এর কি প্রয়োজন ছিল? আর এই পিতলের মূর্তিটা? ইন্সপেক্টর কর অধৈর্য হয়ে উঠেছিলেন। কিন্তু ব্যোমকেশবাবু, সব প্রমাণ তো আত্মহত্যার দিকে ইঙ্গিত করছে।
প্রমাণ কখনো মিথ্যে বলে না ইন্সপেক্টর, কিন্তু প্রমাণকে ভুলভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, আমরা কি একবার লাবণ্য দেবীর সঙ্গে কথা বলতে পারি? ইন্সপেক্টর কর এবারে আমাদের নিয়ে বাড়ির বৈঠকখানার দিকে গেলেন। সেখানে ডক্টর মুখার্জির স্ত্রী লাবণ্য দেবী বসেছিলেন। তার মুখে সুখের চিহ্ন স্পষ্ট, তবে চোখে একটা অদ্ভুত কাঠিন্য লক্ষ্য করলাম। তার পাশেই বসেছিল ডক্টর মুখার্জির ভাইপো সৌমেন। তারও মুখে বিষাদের ছায়া নেমেছে। লাবণ্য দেবী ব্যোমকেশকে দেখে কিছুটা অবাক হলেন, বললেন, আপনি? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। ডক্টর মুখার্জির মৃত্যু তদন্তের জন্য এসেছি। আপনার সাথে কিছু কথা ছিল। লাবণ্য দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কি জানতে চান? আচ্ছা, ডক্টর মুখার্জির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ব্যোমকেশ সরাসরি প্রশ্ন করল। লাবণ্য দেবী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর তিক্ততা মিশ্রিত কণ্ঠে বললেন, আমাদের সম্পর্ক ভালো ছিল না। তিনি তার গবেষণায় ডুবে থাকতেন, আর আমি আমার মতন। তবে তার এই আত্মহত্যাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। বলতে বলতে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি রুমাল দিয়ে চোখের জল মুছলেন। ব্যোমকেশ আবারও প্রশ্ন করল, আচ্ছা, আপনার কি মনে হয় তিনি আত্মহত্যা করেছেন? আমি জানি না তিনি এমন কাজ করতে পারেন কিনা। এবারে ব্যোমকেশ সৌমেনের দিকে তাকালো। আপনি কি ডক্টর মুখার্জির ভাইপো? আগে হ্যাঁ, আমি সৌমেন মুখার্জি। আমি ওই কাকার গবেষণার কাজে সাহায্য করতাম। আচ্ছা সৌমেনবাবু, ডক্টর মুখার্জির কি কোনো শত্রু ছিল? না, কাকার কোনো শত্রু ছিল না। তিনি ভালো মানুষ ছিলেন। ব্যোমকেশ আরও কিছু প্রশ্ন করল, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। লাবণ্য দেবী এবং সৌমেন দুজনাই ডক্টর মুখার্জির মৃত্যুর সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিলেন না। তাদের কাছে স্পষ্ট কোনো উত্তরই নেই। আমরা যখন মুখার্জি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন সন্ধে আরও গভীর হয়েছে। ব্যোমকেশ চুপচাপ হাঁটছিল। তার চোখে কেমন যেন একটা চিন্তার গভীরতা আমি লক্ষ্য করলাম, যদিও তার মস্তিষ্কে যখন রহস্যের জট ঘনীভূত হয় তার এই রকম চিন্তার মুখটা আমার বহুল পরিচিত। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, কি মনে হচ্ছে ব্যোমকেশ? অনেক কিছু অজিত, অনেক কিছু। এই রুদ্ধদ্বার রহস্যের পিছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই রক্তলাল পদ্ম, এটা শুধু একটি ফুল নয়, এটি একটি সংকেত অজিত। তার কথা শুনে আমার মনে একটা নতুন কৌতূহল জন্ম নিল। এই পদ্মটি সত্যিই কি কোনো সংকেত? আর এই রুদ্ধতার রহস্যের পিছনে কি এমন সত্য লুকিয়ে আছে যেটা আমাদের ধারণার বাইরে? পরদিন সকালে ব্যোমকেশকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তার প্রাতরাশের টেবিলে সংবাদপত্রটা স্তূপীকৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগ নেই। কেবল এক কাপ চা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে। আমি জানতাম তার মস্তিষ্কে তখনও ডক্টর মুখার্জির রহস্যটা এক নাগাড়ে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ ব্যোমকেশ প্রশ্ন করল, অজিত, ডক্টর মুখার্জির গবেষণার বিষয় কী ছিল, মনে আছে তোমার? ওই তো দুর্লভ উদ্ভিদ নিয়েই তো গবেষণা করতেন শুনেছি। দেশ বিদেশের নানান প্রজাতির উদ্ভিদ নিয়েই তো তার কাজ ছিল, তাই না? শুধু দুর্লভ নয়, তার গবেষণার একটি বিশেষ দিকও ছিল যা সাধারণের কাছে ছিল অজানা। কিরকম? আমি কৌতূহলী কণ্ঠে বলে উঠলাম। ব্যোমকেশ বলল, গতকাল সুব্রত সেন সকলের চোখ এড়িয়ে আমায় কিছু কথা জানিয়েছে। ডক্টর মুখার্জি নাকি একটি গোপন সমিতির সাথে যুক্ত ছিলেন। তার নাম হচ্ছে পদ্মভোজী। পদ্মভোজী? সেটা আবার কি? আমি অবাক হয়ে বললাম,
ব্যোমকেশ বলল, প্রাচীন উদ্ভিদবিদ্যা এবং গুপ্ত রহস্য নিয়ে কাজ করে এমন একটি সমিতি। শোনা যায় তারা এমন কিছু উদ্ভিদের সন্ধান করে যা সাধারণ মানুষের ধারণার বাইরে। তাদের বিশ্বাস কিছু উদ্ভিদ মানুষের মন এবং শরীরকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আমি কিছুটা সন্দিহান হলাম। বললাম, এসব এসব কি অলৌকিক ব্যাপার ব্যোমকেশ? শুনে ব্যোমকেশ মৃদু হাসল, বলল, অলৌকিক নয় অজিত, বিজ্ঞান, যা এখনো আমাদের কাছে অজানা। ডক্টর মুখার্জি এই সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। তার গবেষণার একটা বড় অংশ ছিল এই পদ্মভোজীদের জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের সাথে মেলানো। কিন্তু এর সাথে ডক্টর মুখার্জির মৃত্যুর সম্পর্কটা কি? সেটাই তো প্রশ্ন। সুব্রত সেনের কাছ থেকে আরও জেনেছি যে ডক্টর মুখার্জি সম্প্রতি একটি বিশেষ পদ্ম নিয়ে কাজ করছিলেন। সেই পদ্মটি নাকি অত্যন্ত বিরল এবং তার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। সেই রক্ত লাল পদ্ম। মনের ভিতর বিড়বিড় করতে করতে হঠাৎ মনে পড়ল সেই পদ্মটির কথা, যেটা মৃত ডক্টর মুখার্জির হাতে দেখেছিলাম। ব্যোমকেশ বলল, হতে পারে, আবার নাও হতে পারে। আজ সকালে আমি ইন্সপেক্টর করের সাথে কথা বলেছি। ডক্টর মুখার্জির শেষ উইল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে তার সমস্ত সম্পত্তি এবং গবেষণার সত্ত্ব তার ভাইপো সৌমেনকে দেওয়া হয়েছে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? হ্যাঁ, সৌমেনকে ডক্টর মুখার্জির অসমাপ্ত গবেষণা শেষ করতে হবে। যদি সে তা করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত সম্পত্তি একটি জনহিতমূলক প্রতিষ্ঠানে চলে যাবে। এই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। সৌমেনের একটি স্পষ্ট উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছিলাম, তবে সে কি তার কাকার গবেষণার জন্য এতটাই মরিয়া ছিল যে তাকে খুন করতে পারে? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, সৌমেনের সাথে লাবণ্য দেবীর সম্পর্কটা কেমন ছিল? ব্যোমকেশ বলল, খুব একটা ভালো নয়। লাবণ্য দেবী তার স্বামীর সম্পত্তির একটি অংশ আশা করেছিলেন, কিন্তু উইলে তার নামের উল্লেখ মাত্র নেই। আমরা আবারও মুখার্জি বাড়ির দিকে রওনা হলাম। সৌমেন এবং লাবণ্য দেবীর সঙ্গে আরও বিস্তারিতভাবে কথা বলাটা দরকার, সেটা আমি ব্যোমকেশের ভাবগতি দেখেই বুঝতে পেরেছি। বাড়ির ভিতরে ঢুকেই দেখলাম লাবণ্য দেবী বৈঠকখানায় বসে আছেন। তার মুখে অদ্ভুত কাঠিন্যতা আমি আগেই লক্ষ্য করেছিলাম। দেখলাম সৌমেনও তার পাশেই দাঁড়িয়েছিল। তারও চোখে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ব্যোমকেশ দেরি না করে সরাসরি লাবণ্য দেবীর দিকে তাকালেন, প্রশ্ন করল, লাবণ্য দেবী, ডক্টর মুখার্জির উইল সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি আমার স্বামী তার সমস্ত সম্পত্তি সৌমেনকে দিয়ে গিয়েছিলেন। আপনার মনে হয় না যে এটা অন্যায়? ন্যায় অন্যায় আমি জানি না, শুধু এইটুকু জানতাম তিনি আমাকে কিছু দেবেন না। ডক্টর মুখার্জির কি পদ্মভোজী নামে কোনো সমিতির সাথে সম্পর্ক ছিল? জিজ্ঞেস করল ব্যোমকেশ। দেখলাম পদ্মভোজীর কথা শুনে লাবণ্য দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। আপনি এসব কি বলছেন? আমি যা বলছি তা আপনি আগে থেকেই জানেন। ডক্টর মুখার্জি এই সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন। লাবণ্য দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তিনি এই সমিতির একজন অন্যতম সদস্য ছিলেন, আর জীবনের শেষ কয়েক বছর এই সমিতির পিছনেই তিনি কাটিয়েছেন। আচ্ছা, এই সমিতির উদ্দেশ্য কি? তা আমি জানি না। তিনি আমাকে এসব বিষয়ে কিছু বলতেন না। ব্যোমকেশ এবারে সৌমেনের দিকে তাকালো, বলল, সৌমেনবাবু, আপনি তো আপনার কাকার গবেষণার সাথে যুক্ত ছিলেন। পদ্মভোজী সমিতি সম্পর্কে আপনি কি জানেন? দেখলাম পদ্মভোজীর নাম শুনে সৌমেনও খানিকটা ইতস্তত করছে। আমতা আমতা করে বলল, আমি
আমি খুব বেশি কিছু জানি না। কাকা মাঝে মাঝে কিছু বইপত্র নিয়ে আলোচনা করতেন, ওইটুকুই। ডক্টর মুখার্জি কি সম্প্রতি কোনো নতুন পদ্ম নিয়ে কাজ করছিলেন? হ্যাঁ, ওই একটা বিশেষ প্রজাতির পদ্ম। তিনি বলতেন এটি নাকি 1000 বছরে একবার ফোটে। সেই পদ্মটি কোথায়? জিজ্ঞেস করল ব্যোমকেশ। সৌমেন চুপ করে দাঁড়িয়ে রইল। চোখে মুখে তার একটা অদ্ভুত ভয় এবারে প্রকাশ পাচ্ছে। বলল, আমি জানি না। কাকার মৃত্যুর পর থেকে আমি সেটা দেখিনি। ব্যোমকেশ কিছুক্ষণ সৌমেনের দিকেই তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, আমরা এখন আসছি তাহলে। আমরা যখন মুখার্জি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আমার মনে নানা প্রশ্ন জটলা পেয়ে ওই পদ্মভোজী সমিতি, তারপর বিরল পদ্ম, তারপর ওই সৌমেনের অদ্ভুত আচরণ, সব মিলিয়ে রহস্য যে আরো জটিল হচ্ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে প্রশ্ন করল, কি ভাবছো অজিত? হ্যাঁ, অনেক কিছু ব্যোমকেশ, অনেক কিছু। আচ্ছা, একটা কথা বলো, সৌমেন কি সত্যি কিছু লুকাচ্ছে? হতে পারে, তবে তার চেয়েও বড় প্রশ্ন হলো সেই বিরল পদ্মটি কোথায় গেল। আর ডক্টর মুখার্জির হাতে যে পদ্মটি ছিল সেটি কি সেই বিরল পদ্মই ছিল? ব্যোমকেশ সেই সব প্রশ্ন নিয়ে ভাবছে মানে তার যথেচ্ছ কারণ রয়েছে। সত্যি তো সেই রক্তাভ পদ্মটি গেল কোথায়? আর যদি সেটা থেকেও থাকে তবে কি সেটা ডক্টর মুখার্জির হাতে দেখতে পাওয়া সেই পদ্মটি? অনেকগুলো প্রশ্ন ঘুরছে যার কোনো উত্তর এই মুহূর্তে আমাদের কাছে নেই। পরের কয়েকটা দিন ব্যোমকেশ ডক্টর মুখার্জির গবেষণাগার, তার ব্যক্তিগত লাইব্রেরিতে অনেকটা সময় কাটিয়েছে। আমিও তার সঙ্গে সঙ্গেই থাকতাম, নীরব দর্শক হয়ে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতাম। তার মনোযোগ অত্যন্ত সূক্ষ্ম এবং সূক্ষ্মতম জিনিসের দিকেই সে বারবার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করত। পুরনো ডায়েরি, গবেষণাপত্র, এমনকি ডক্টর মুখার্জির হাতে লেখা কিছু চিঠিপত্র সে খতিয়ে দেখছিল সেদিন। একদিন বিকেলে ব্যোমকেশ আমাকে নিয়ে আবারও ডক্টর মুখার্জির পড়ার ঘরে গেল। ঘরটি তখনও পুলিশের সিল করা ছিল, কিন্তু ইন্সপেক্টর করের বিশেষ অনুমতিতে আমরা ভিতরে ঢুকতে পারলাম। ব্যোমকেশ ঘরের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘরের প্রতিটি আসবাবপত্র, দেওয়াল এবং দেওয়ালের প্রতিটি কোণ স্পর্শ করে দেখতে লাগলো। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা অজিত, তোমার কি মনে আছে প্রথম দিন যখন আমরা এই ঘরে এসেছিলাম তখন একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম? হ্যাঁ, গন্ধটা কেমন যেন বেশ কড়া মিষ্টি একটা গন্ধ, কিন্তু এখন আর নেই। ঠিক ধরেছ, গন্ধটা ছিল ক্ষণস্থায়ী, কিন্তু কি ছিল সেই গন্ধ? বলতে বলতে ব্যোমকেশ টেবিলের দিকে এগিয়ে গেল যেখানে ডক্টর মুখার্জির মৃতদেহটা পাওয়া গিয়েছে। তার দৃষ্টি টেবিলে রাখা একটা পুরনো পিতলের অ্যাস্ট্রেতে গিয়ে পড়ল। এবার অ্যাস্ট্রেটা খালি ছিল, কিন্তু তার ভেতরে কিছু সূক্ষ্ম ছাইয়ের কণা লেগে আছে। ব্যোমকেশ একটা চিমটা দিয়ে ছাইয়ের কণাগুলো খুব সাবধানে তুলে একটি ছোট্ট কাগজে মুড়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? এখনো জানি না, তবে এই ছাইয়ের গন্ধটা সেই কড়া মিষ্টি গন্ধের সাথে মিলে যাচ্ছে। এরপর ব্যোমকেশ বইয়ের আলমারির দিকে গেল। একটি নির্দিষ্ট তাক থেকে একটা মোটা বই বার করল সে। বইটি ছিল প্রাচীন উদ্ভিদবিদ্যা বিষয়ক। বইটির পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় গিয়ে থামল ব্যোমকেশ। সেখানে একটি বিরল প্রজাতির পদ্মের ছবি দেখতে পেয়েছে। দেখতে
হুবহু সেই রক্তলাল পদ্মটির মতো, যেটা ডক্টর মুখার্জির হাতে পাওয়া গিয়েছিল। এই পদ্মটির নাম হলো চন্দ্রপদ্ম। এটি হিমালয়ের দুর্গম অঞ্চলে পাওয়া যায়। আমি কৌতূহলী হয়ে বইয়ের ছবির দিকেই তাকিয়ে রইলাম, তবে পরক্ষণেই আমি শিউরে উঠলাম। তাহলে কি ডক্টর মুখার্জি কি এই পদ্মের বীজ দিয়েই খুন করা হয়েছে? হতেই পারে, কিন্তু দরজা বন্ধ ঘরে কিভাবে? আমরা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন ব্যোমকেশের দৃষ্টি ঘরের সিলিংয়ের দিকে গেল। সেখানে ছোট্ট একটা ভেন্টিলেটর ছিল, যেটা বাইরের দিক থেকে বন্ধ করা যেত। ব্যোমকেশ কিছুক্ষণ ভেন্টিলেটরের দিকে তাকিয়ে রইল, তারপর গভীর চিন্তায় কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল সে। পরদিন সকালে আমরা সুব্রত সেনের সঙ্গে দেখা করতে গেলাম। ডক্টর মুখার্জির গবেষণার অনেক খুঁটিনাটি জানত সে। ব্যোমকেশ তাকে চন্দ্রপদ্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে সুব্রত সেন দেখলাম বেশ অবাকই হলো। সে বলল, চন্দ্রপদ্ম? হ্যাঁ, ডক্টর মুখার্জি এই পদ্মটি নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বলতেন যে এটি নাকি অনেক প্রাচীন আয়ুর্বেদেও উল্লেখ আছে। আচ্ছা সুব্রত বাবু, তিনি কি এই পদ্মটি সংগ্রহ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তিনি অনেক কষ্টে হিমালয় থেকে এটি সংগ্রহ করেছিলেন, কিন্তু পদ্মটিকে বাঁচানোও খুব কঠিন ছিল। এটি নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়, নাহলে এই পদ্মটিকে বাঁচানো খুবই মুশকিল হয়। কোথায় রেখেছিলেন তিনি? তার গবেষণার একটি বিশেষ চেম্বারে ছিল সেটা, কিন্তু তার মৃত্যুর পর থেকে আমি সেটা দেখিনি সেখানে আর। ব্যোমকেশ সুব্রত সেনকে নিয়ে ডক্টর মুখার্জির গবেষণাগারে গেল। সেখানে একটি বিশেষ চেম্বার ছিল, যেটা কাঁচ দিয়ে ঘেরা। চেম্বারটি খালি ছিল, তবে চন্দ্রপদ্মটি সেখানে দেখতে পাওয়া গেল না। তাহলে পদ্মটি কোথায় গেল? আমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, সেটাই তো প্রশ্ন অজিত। কেউ একজন পদ্মটি সরিয়ে ফেলেছে। আমরা যখন গবেষণাগার থেকে বের হচ্ছিলাম তখন ব্যোমকেশের দৃষ্টি হঠাৎ একটা ছোট্ট নোটবুকের দিকে পড়ল, যেটা টেবিলের এক কোণে পড়েছিল। নোটবুকটি আসলে ডক্টর মুখার্জির হাতে লেখা। তাতে কিছু অদ্ভুত চিহ্ন আর সাংকেতিক ভাষা লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম, এটা এটা কি? সুব্রত সেন বলল, এটা তো ডক্টর মুখার্জির ব্যক্তিগত ডায়েরি। তিনি তার গবেষণার অনেক গোপন তথ্য এখানেই লিখে রাখতেন। ব্যোমকেশ বেশ কৌতূহলের সঙ্গে নোটবুকটি হাতে নিল, বলল, এই সাংকেতিক ভাষাটা কি? না 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 না, আমি জানি না। স্যার বলতেন এটা নাকি প্রাচীন তিব্বতীয় ভাষা। ব্যোমকেশ নোটবুকটি নিয়ে আমাদের বাসায় ফিরে এলো। সারাটা রাত নোটবুকটা নিয়ে কি যে কাজ করলো তা আমি জানি না, তবে আমি তাকে এতটুকু ডিস্টার্ব করিনি। আমি জানতাম সে যখন কোনো রহস্যের গভীরে প্রবেশ করে তখন সে আমার থেকে একটু একাএকি দূরে সরে থাকে, আর এইটুকু স্বাধীনতা আমি তাকে দিয়েই থাকি। দেখলাম পরদিন সকালে ব্যোমকেশ নিজে থেকে আমায় ডাকতে এসেছে। তার চোখে গোটা রাতের ক্লান্তি লেগে আছে, তবে মুখে কেমন যেন একটা বিজয়ের হাসি লেগেছিল। আমায় বলল, অজিত, আমি এই সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করেছি। কি বলছো? কি লেখা আছে তাতে? আমি অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, ডক্টর মুখার্জি তার গবেষণার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা লিখেছেন। তিনি চন্দ্রপদ্মের সাথে একটি বিশেষ রাসায়নিক গ্যাস মিশিয়ে পরীক্ষা করেছিলেন। তাতে তিনি আবিষ্কার করেন যে এই পদ্মটি নাকি কিছু রাসায়নিক গ্যাসের সংস্পর্শে এলে এক ধরনের বিষাক্ত গ্যাস নির্গত করে। সেই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে মানুষের হৃৎপিণ্ড অকার্য হয়ে যায়। তিনি এই বিষাক্ত গ্যাস তৈরি করে বিক্রি করার কথাও চিন্তা করেছিলেন। হৃদযন্ত্রের উপর প্রভাব? কি বলছো এসব?
তাহলে তাহলে কি ডক্টর মুখার্জি আত্মহত্যা করেনি? তাকে এই রাসায়নিক দিয়ে প্রভাবিত করা হয়েছিল বলতে চাইছো? আমি অবাক হয়ে এতগুলো কথা বললাম। ব্যোমকেশ বলল, হতে পারে অজিত, কিন্তু কে এই কাজ করলো আর কেন করলো? এই প্রশ্নগুলো আমাকে যেন আরো গভীরে নিয়ে যেতে লাগলো। আর যত গভীরে যেতে লাগলাম, রহস্যের জাল আরো জটিল হচ্ছিল। এখন শুনছেন রক্তাক্ত পদ্ম। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, তাহলে গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। ডক্টর মুখার্জি ডায়েরি থেকে প্রাপ্ত তথ্য আমাদের তদন্তে একটা নতুন মাত্রা যোগ করল বটে। ব্যোমকেশ এখন সম্পূর্ণ মাত্রায় নিশ্চিত ডক্টর মুখার্জির মৃত্যু নিছক আত্মহত্যা নয়, বরং এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কে এই হত্যাকাণ্ডের পিছনে এবং কেন? এই প্রশ্নগুলোই আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরের কয়েকদিন আমরা মুখার্জি বাড়ির আশেপাশে এবং শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করলাম। ব্যোমকেশ তার নিজস্ব পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছিল, বিভিন্ন মানুষের সাথে কথা বলছিল, তাদের চালচলন, কথাবার্তা, এমনকি তাদের নীরবতা পর্যন্ত পর্যবেক্ষণের বাইরে ছিল না তার। আমি তার পাশে থেকে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে লাগলাম। কখনো কখনো তার ইঙ্গিত বুঝে কিছু প্রশ্ন করতাম। একদিন বিকেলে আমরা যখন ডক্টর মুখার্জির গবেষণাগারের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। গবেষণাগারের জানালার কাজ হঠাৎ করেই ভেঙে পড়ল। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলাম। ভিতরে গিয়ে দেখলাম সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হলো যেন কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল। ইন্সপেক্টর গড় ঘটনাস্থলে এসে পৌঁছলেন। তিনি আসার পর বিরক্ত হয়ে বললেন, এসব কি হচ্ছে ব্যোমকেশবাবু? প্রথমে ডক্টর মুখার্জির মৃত্যু, তারপর আবার এই ভাঙচুর। মনে হচ্ছে কেউ কিছু লুকাতে চাইছে ইন্সপেক্টর, অথবা কিছু খুঁজে বের করতে চাইছে। গবেষণাগারটি পরীক্ষা করে ব্যোমকেশ একটা ধাতব টুকরো খুঁজে পেল। টুকরোটি দেখতে অনেকটা ওই ভাঙা চাবির অংশের মতো। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? ব্যোমকেশ বলল, মনে হচ্ছে কোনো যন্ত্রের অংশ, খুব সূক্ষ্ম কাজ। এই ঘটনার পর মুখার্জি বাড়ির সকলেই বড় আতঙ্কিত হয়ে পড়ল। লাবণ্য দেবী এবং সৌমেন দুজনাই নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন। ইন্সপেক্টর কর গবেষণাগারে পুলিশি পাহারা বসালো। একদিন সকালে আমি যখন ডক্টর মুখার্জির লাইব্রেরিতে বসে কিছু বই দেখছিলাম, তখন একটি পুরনো ছবির অ্যালবাম আমার হাতে এসে পড়ল। অ্যালবামটা ডক্টর মুখার্জির ব্যক্তিগত অ্যালবাম। অ্যালবামটার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ছবি দেখে আমি আটকে গেলাম। ছবিতে সৌমেনকে দেখা যাচ্ছে একজন তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে সেখানে। আমি ছবিটি নিয়ে ব্যোমকেশের কাছে গেলাম, বললাম, এই ব্যোমকেশ, এই ছবিটি দেখো। ব্যোমকেশ ছবিটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখল, তারপর বলল, এই তরুণীটিকে তুমি চেনো অজিত? মনে তো হচ্ছে কোথায় যেন দেখেছি মেয়েটাকে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারছি না। আমি বললাম। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তা করে তারপর বলল, আমার মনে হয় এই তরুণীটি রিনা, সে যে যার কথা সুব্রত সেন বলেছিল, পদ্মভোজী সমিতির সাথে যার সম্পর্ক আছে। রিনা? তাহলে সৌমেনের সঙ্গে তার সম্পর্ক কি? আমি চমকে উঠে বললাম। ব্যোমকেশ বলল, সেটাই তো জানতে হবে।
সৌমেন আমাদের কাছে রিনার কথা গোপন করেছে, কিন্তু কেন? সুব্রত সেনের কাছ থেকে আমরা রিনার ঠিকানা পেয়ে রিনার খোঁজ করতে শুরু করি। আমরা এই শহরের অন্য প্রান্তে সে বাস করত। আমরা রিনার সঙ্গে দেখা করতে গেলাম। দেখে মনে হলো অত্যন্ত শান্ত স্বভাবের একজন তরুণী, চোখে একটা অদ্ভুত গভীরতা বিদ্যমান। ব্যোমকেশ তাকে সৌমেনের সঙ্গে সম্পর্ক এবং পদ্মভোজী সমিতি সম্পর্কে জিজ্ঞেস করল। রিনা শব্দগুলো শুনে প্রথমে ইতস্তত করছিল বটে, তবে ব্যোমকেশের শান্ত এবং দৃঢ় প্রশ্নে সব ধীরে ধীরে বলতে শুরু করলো। আমি সৌমেনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু ডক্টর মুখার্জিকে এই সম্পর্ক মেনে নিয়েছিলেন? না, তিনি আমাদের সম্পর্ক মেনে নেননি। তিনি বলতেন সৌমেন তার গবেষণার জন্য উপযুক্ত নয়। আর পদ্মবতী সমিতি? আমি সেই সমিতির একজন সদস্য। ডক্টর মুখার্জি আমাকে এই সমিতিতে নিয়ে এসেছিলেন। তিনি আমাকে চন্দ্রপদ্ম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছিলেন। আচ্ছা, ডক্টর মুখার্জির মৃত্যুর দিন সৌমেন কোথায় ছিল? সে আমার সাথে ছিল। কোথায়? আমাদের গোপন আস্তানায়। আমরা সেদিন রাতে দেখা করেছিলাম। অদ্ভুত বিষয়। এদিকে সৌমেন বলেছিল ডক্টর মুখার্জির মৃত্যুর দিন সে বাড়িতেই ছিল। তাহলে সৌমেন কি আমাদের মিথ্যে বলেছিল, নাকি রিনা এখন মিথ্যে কথা বলছে? আমরা রিনার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম। দেখলাম ব্যোমকেশের মুখে গভীর একটা চিন্তার রেখা পড়েছে। আমাকে বলল, সৌমেন আমাদের মিথ্যা বলেছে অজিত। তাহলে সৌমেনই কি খুনি বলতে চাইছ? আমি জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, হতে পারে, কিন্তু দরজা বন্ধ ঘরের রহস্যটা এখনো অমীমাংসিত। আর সেই চন্দ্রপদ্ম? হঠাৎ ব্যোমকেশ তার পকেট থেকে সেই ভাঙা ধাতব টুকরোটি বার করল। এই টুকরোটা আমাকে ভাবাচ্ছে অজিত। মনে হচ্ছে এর সাথে রুদ্ধদ্বার ঘরের রহস্যের কোনো সম্পর্ক আছে। আমি যতদূর জানতাম, ব্যোমকেশ যখন কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করে, তার মানে সে রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অথচ এই ক্ষেত্রে আলো আধারি খেলাটা যেন আরো জটিল হয়ে পড়ছে। অথচ মন গহীনের কোথাও গিয়ে একটা বিশ্বাস ছিল, সত্যের উন্মোচনে আর বেশি দেরি নেই। সৌমেন এবং রিনার সম্পর্কের বিষয়টি আমাদের তদন্তে একটা নতুন মোড় এনে দিয়েছিল। সৌমেনের মিথ্যাচার ব্যোমকেশের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। এদিকে দরজা বন্ধ ঘরের রহস্য এবং চন্দ্রপদ্মের অন্তর্ধানের বিষয়টি এখনো অমীমাংসিত। হয়তো ব্যোমকেশ জানত এই দুটো ধাঁধা সমাধান না হলে আসল সত্য উন্মোচন করা সম্ভব নয়। ব্যোমকেশ ডক্টর মুখার্জির পড়ার ঘরে আরও একবার গভীরভাবে মনোনিবেশ করল। ঘরের প্রতিটি ইঞ্চি সে পরীক্ষা করতে লাগলো, যেন কোনো অদৃশ্য সূত্র খুঁজে বার করতে সে ক্রমাগত চেষ্টা করছে মরিয়া হয়ে। আমি তার পাশে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো শুধু পর্যবেক্ষণ করে চললাম। হঠাৎ ব্যোমকেশ জিজ্ঞেস করল, অজিত, তোমার তো মনে আছে প্রথম দিন যখন আমরা এই ঘরে এসেছিলাম তখন ডক্টর মুখার্জির ডান হাতে একটা রক্তলাল পদ্ম ছিল। মনে আছে। আর সেই পদ্মটি ছিল চন্দ্রপদ্ম, যার থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস সেদিন বের করানো হয়। কিন্তু বন্ধ ঘরে কিভাবে এই বিষ প্রয়োগ করা হলো? প্রশ্ন করলাম। দেখলাম ব্যোমকেশ ঘরের সিলিংয়ের দিকে তাকালো, তারপর বলল, এই ভেন্টিলেটরটার মাধ্যমে অজিত। আমিও ভেন্টিলেটরের দিকে তাকালাম, তারপর বললাম, কিন্তু সেটা তো ভিতর থেকে চালানো যায়, বাইরে থেকে কিভাবে? মানে ব্যোমকেশ বলল, হ্যাঁ অজিত, বাইরে থেকে ওটা অন্যভাবে ব্যবহার করা হতে পারে। ধরো যদি কেউ ভেতর থেকে ভেন্টিলেটরটি কোনোভাবে চালু করে আর বাইরে থেকে কিছু বিশেষ গ্যাস প্রবেশ করায়। শুনে আমি চমকে উঠলাম। বললাম, কিন্তু এই কাজ করবে কি, আর কিভাবে বা করবে?
ব্যোমকেশ এবার টেবিলের দিকে এগিয়ে গেল। ডক্টর মুখার্জির চেয়ারটা পরীক্ষা করলো সে। চেয়ারের হাতলে ছোট্ট একটা দাগ ছিল যেটা আগে চোখে পড়েনি। ব্যোমকেশ একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেই দাগটি পরীক্ষা করলো। এটা কি? মনে হচ্ছে কোনো সূক্ষ্ম তারের দাগ। ডক্টর মুখার্জি যখন চেয়ারে বসেছিলেন তখন এই তারটি তার হাতের সাথে লেগেছিল। এরপর ব্যোমকেশ টেবিলের ড্রয়ারগুলো পরীক্ষা করতে লাগলো। একটা ড্রয়ারের পিছনে ছোট্ট একটা গোপন চেম্বার খুঁজে পেল সে। ভেতরে ছোট্ট একটা বাক্স। বাক্সটি খুলতেই আমরা কিছু পুরনো চিঠি এবং ছোট্ট কাঁচের শিশি, একই সঙ্গে শুকনো পদ্মের পাপড়ি দেখতে পেলাম। অদ্ভুত বিষয়, চিঠিগুলো লাবণ্য দেবীর লেখা। তাতে ডক্টর মুখার্জির প্রতি তার গভীর ঘৃণা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষাগুলো স্পষ্ট ছিল। কাছে শিশিতে একটা তরল পদার্থ, যেটা দেখতে খানিকটা ওই অস্বচ্ছ সাদা রঙের মতো, আর ওই শুকনো পদ্মের পাপড়িটি আসলে চন্দ্রপদ্মের পাপড়ি। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো ব্যোমকেশ? তাহলে কি লাবণ্য দেবী খুনি? ব্যোমকেশ বলল, এখনই সেটা ধরা যাবে না। এবারে ব্যোমকেশ আবারও সেই ভাঙা ধাতব টুকরোটি বার করল, যেটা গবেষণাগার থেকে খুঁজে পেয়েছিল সে। টুকরোটি নিয়ে ঘরের চারপাশটা সে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি গিয়ে ঘরের এক কোণে রাখা পুরনো ঘড়ির দিকে পড়ল। ঘড়িটা অনেক দিন ধরেই বন্ধ। ব্যোমকেশ ঘড়িটা হাতে নিল। ঘড়ির পিছনে ছোট্ট একটা চাবির গর্তের মতন ছিল। ব্যোমকেশ কি মনে হতেই সেই ভাঙা ধাতব টুকরোটি চাবির গর্তে প্রবেশ করালো। টুকরোটি ঠিক যেন ফিট হয়ে গেল মনে হলো। ব্যোমকেশ চাবিটি টেবিলে থাকা ছোট্ট একটা চিমটে দিয়ে কোনো রকমে ঘোরাতে থাকলো। ঘোরাতে ঘোরাতে আচমকা ঘড়ির ভিতর থেকে ছোট্ট একটা যন্ত্র বেরিয়ে এলো। যন্ত্রটি ছোট্ট একটা পকেট ওয়াচের মতো। আমি জিজ্ঞেস করলাম, এই ব্যোমকেশ, কি এটা বলো তো? যদিও এটা একটি পকেট ওয়াচ, কেউ এটিকে টাইমারের মতো করে ব্যবহার করে ভেন্টিলেটরটি খুলেছিল। আমি হতবাক হয়ে গেলাম শুনে। বললাম, তাহলে কি বাইরে থেকে কেউ এই যন্ত্রটি ব্যবহার করে ভেন্টিলেটরটি খুলেছিল, তারপর ওই গ্যাস ভিতরে প্রবেশ করিয়েছে? ঠিকই ধরেছ, কিন্তু কে? এবারে ব্যোমকেশ ডক্টর মুখার্জির মৃতদেহের দিকে তাকালো। তার হাতে ধরা সেই রক্তলাল পদ্মটি। অজিত, এই পদ্মটি শুধু একটি ফুল নয়, এটি একটি সংকেত। কি সংকেত? ব্যোমকেশ বলল, ডক্টর মুখার্জি জানতেন যে তাকে খুন করা হবে। তিনি এই পদ্মটি হাতে নিয়েছিলেন যাতে আমরা বুঝতে পারি যে তাকে চন্দ্রপদ্মের বীজ দিয়ে খুন করা হয়েছে। তাই বিষাক্ত গ্যাস ওই ফুল থেকে বেরোনো সত্ত্বেও তিনি ওটা ডান হাতে ধরে রেখেছিলেন। আমি ব্যোমকেশের বুদ্ধিমত্তায় বরাবরই মুগ্ধ হয়ে এসেছি, তাই এই ক্ষেত্রেও তার অন্যথা হলো না। প্রত্যেকটি ছোট্ট ছোট্ট সূত্রকে একত্রিত করে একটা সম্পূর্ণ চিত্র গড়ে তোলবার ক্ষমতা ব্যোমকেশেরই রয়েছে। আমি শুধু জিজ্ঞেস করলাম, এই সব কিছুর পিছনে কার হাত রয়েছে বলে তুমি মনে করো? সেই প্রশ্নটির উত্তরই এখন আমাদের খুঁজে বের করতে হবে, আর সেই উত্তর লুকিয়ে আছে ডক্টর মুখার্জির গবেষণায়, তার জীবনের গোপন অধ্যায়। আমরা যখন মুখার্জি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন মনের মধ্যে একটা নতুন আশা জন্ম নিয়েছে। ব্যোমকেশ রহস্যের কতটা কাছাকাছি পৌঁছলো জানি না, তবে সত্যের উন্মোচন যে আর বেশি দেরি নেই, এ কথা আমার মনের ভিতর আর অস্বীকার করতে চাইছে না। পরদিন সকালে ব্যোমকেশ ইন্সপেক্টর প্রমোদ করকে অনুরোধ করল ডক্টর মুখার্জির বাড়ির বৈঠকখানা সবাইকে একত্রিত করতে, অর্থাৎ লাবণ্য দেবী, সৌমেন, সুব্রত সেন, এমনকি
রিনাও যেন উপস্থিত থাকে। সবাই পরদিন উপস্থিত হলো। ইন্সপেক্টর করের মুখে একটা মিশ্রিত অভিব্যক্তি লক্ষ্য করলাম। একটা কৌতূহল, আবার কিছুটা বিরক্তিও ছিল। ব্যোমকেশ শান্তভাবে ঘরের মাঝখানে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত একটা দীপ্তি লক্ষ্য করলাম। সে বলল, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন কারণ ডক্টর আশুতোষ মুখার্জির মৃত্যু নিয়ে এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত। বলতে বলতে প্রথমে সে ইন্সপেক্টরের দিকে তাকালো। ইন্সপেক্টর, আপনি প্রথম দিন থেকেই এটিকে আত্মহত্যা বলে মনে করেছেন, কারণ ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল এবং ডক্টর মুখার্জির পকেট থেকে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল। ইন্সপেক্টর কর মাথা নাড়লেন। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক সবসময় সত্য হয় না। ডক্টর মুখার্জিকে খুন করা হয়েছে। কথাটা শুনে সবাই যেন চমকে উঠল। লাবণ্য দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সৌমেন অস্থির হয়ে উঠল। সুব্রত সেনের চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে উঠছে। রিনা শান্তভাবে বসেছিল, তবে তারও চোখে একটা গভীর চিন্তা। ইন্সপেক্টর কর অবাক হয়ে জিজ্ঞেস করলে, খুন? কিন্তু কিভাবে? বন্ধ ঘরে? বন্ধ ঘরের রহস্যই এই হত্যাকাণ্ডের মূল চাবিকাঠি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ডক্টর মুখার্জির পড়ার ঘরে সিলিংয়ে একটা ভেন্টিলেটর আছে, বলল ব্যোমকেশ। তারপর সেই ছোট্ট যন্ত্রটি বার করলো, যেটা ঘড়ির ভিতর থেকে খুঁজে পেয়েছিল সে। এই যন্ত্রটিকে একটি টাইমার হিসেবে ব্যবহার করেছে খুনি। এটি একটি সূক্ষ্ম তারের মাধ্যমে ভেন্টিলেটরের সাথে যুক্ত ছিল। খুনি এই টাইমারটি সেট করে রেখেছিল। নির্দিষ্ট সময়ে টাইমারটি ভেন্টিলেটরটি খুলে দিত, আর সেই মুহূর্তে খুনি বাইরে থেকে একটি বিশেষ রাসায়নিক মিশ্রিত গ্যাস ভেন্টিলেটরের মাধ্যমে ঘরের মধ্যে প্রবেশ করাতো। রাসায়নিক মিশ্রিত গ্যাস? আমি জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, হ্যাঁ অজিত, চন্দ্রপদ্ম সেই রাসায়নিক গ্যাসের সংস্পর্শে এসে নিজে বিষাক্ত গ্যাস নির্গত করতে শুরু করে। এই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে মানুষের হৃৎপিণ্ড অকার্যকর হয়ে যায়। সুব্রত সেনের মুখ ভয় সাদা হয়ে গিয়েছে। চন্দ্রপদ্ম? হ্যাঁ সুব্রত বাবু, আপনি তো ডক্টর মুখার্জির গবেষণার সাথে যুক্ত ছিলেন। আপনি তো জানতেন চন্দ্রপদ্মের বিষাক্ত বৈশিষ্ট্য সম্পর্কে। আমি আমি কিছু জানি না। আমি কিছু জানি না আমি। আপনি জানেন, ডক্টর মুখার্জি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি চন্দ্রপদ্মের উপর কিছু বিশেষ রাসায়নিক গ্যাসের প্রয়োগ করছিলেন, যার ফলে সেই ফুল থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা মানুষের হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলে। ফলেই আচমকা হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু হয়। ব্যোমকেশ এবার লাবণ্য দেবীর দিকে তাকালো। লাবণ্য দেবী, আপনার স্বামী আপনাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। আপনি তার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আমি তাকে ঘৃণা করতাম। আর সৌমেন বাবু, আপনি আপনার কাকার সম্পত্তি এবং গবেষণার সত্ত্ব পেতে চেয়েছিলেন। আপনি রিনার সাথে আপনার সম্পর্ক গোপন করেছিলেন, কারণ ডক্টর মুখার্জি তা মেনে নিতেন না। সৌমেন প্রতিবাদ করতে চাইল, কিন্তু ব্যোমকেশ তার আগেই তাকে থামিয়ে দিল। তারপর বলল, আপনি ডক্টর মুখার্জির মৃত্যুর দিন রিনার সাথে ছিলেন, কিন্তু আমাদের কাছে মিথ্যে বলেছিলেন। ব্যোমকেশ এবারে রিনার দিকে তাকালো। রিনা, আপনি পদ্মভোজী সমিতির সদস্য। আপনি চন্দ্রপদ্ম সম্পর্কে জানতেন। রিনা শান্তভাবে বলল, আমি জানতাম। কিন্তু খুনিটা কে? ইন্সপেক্টর কর যেন অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলে। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খুনি আপনাদের সবার মধ্যেই আছে। তারপর হঠাৎ সে সুব্রত সেনের দিকে ফিরে তাকিয়ে বলল, সুব্রত বাবু, আপনি খুনি। শুনে সুব্রত সেন চমকে উঠল। আমি? না, আমি খুন করিনি। আপনি কি কথা বলছেন ব্যোমকেশবাবু? আমি আমার স্যারকে কেন খুন করতে যাব? আপনি খুন করেছেন। আপনি ডক্টর মুখার্জির সহকারী ছিলেন। আপনি জানতেন তার গবেষণার সব খুঁটিনাটি।
আপনি জানতেন চন্দ্রপদ্মের বিষাক্ত বৈশিষ্ট্য সম্পর্কে, আপনি জানতেন কিভাবে বন্ধ ঘরে বিষ প্রয়োগ করতে হবে। কিন্তু কেন? ইন্সপেক্টর কর জিজ্ঞাসা করলেন। ব্যোমকেশ বলল, কারণ ডক্টর মুখার্জি আপনাকে তার গবেষণার কৃতিত্ব দিতে চাননি। আপনি তার গবেষণার পিছনে ছিলেন, কিন্তু তিনি আপনাকে কোনো স্বীকৃতি দেননি। আপনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। সুব্রত সেনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। আমি খুন করেছি, কারণ তিনি আমাকে ঠকিয়েছিলেন। আমার সমস্ত পরিশ্রমের ফল তিনি একাই ভোগ করতে চেয়েছিলেন। সুব্রত সেন ডক্টর মুখার্জির মৃত্যুর দিন টাইমার সেট করে ভেন্টিলেটর খুলেছিল। তারপর বাইরে থেকে রাসায়নিক গ্যাস আর ক্লোরোফর্ম স্প্রে করেছিল। সে জানতো কখন ডক্টর মুখার্জি চন্দ্রপদ্ম নিয়ে নিজের গবেষণার নোট লেখেন। ঠিক সেই সময় চন্দ্রপদ্ম থেকে নির্গত বিষাক্ত গ্যাসের প্রভাবে তার হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। আবার তিনি ক্লোরোফর্মের গন্ধে আস্তে আস্তে সংজ্ঞা হারাতে থাকেন। তখন তিনি কোনো মতে সেই রক্তলাল পদ্মটি নিজের ডান হাতে নিয়ে নিয়েছিলেন, যাতে আমরা পদ্মটা দেখতে পারি। তিনি ভেবেছিলেন যে আমরা ওটা দেখে বুঝতে পারবো যে এই খুনের সাথে পদ্মের একটা যোগাযোগ আছে। আমরা যে ঘরে ঢুকেই মিষ্টি গন্ধটা পেয়েছিলাম সেটা ছিল ক্লোরোফর্মের। সেই রাসায়নিক গ্যাসের সংস্পর্শে এসে ক্লোরোফর্ম সাদা গুঁড়োয় পরিণত হয়, যা আমি অ্যাস্ট্রো থেকে সংগ্রহ করি। পিতলের মূর্তিটি যা টেবিলের একটি কোণে কাত হয়েছিল, সেটিও সুব্রত সেনের তাড়াহুড়ো করে টাইমার সেট করার ফল। ব্যোমকেশের বলা শেষ হলে ইন্সপেক্টর কর সুব্রত সেনকে গ্রেপ্তার করলেন। সুব্রত সেনের মুখ দেখে মনে হচ্ছিল যেন সে বিশাল বোঝা থেকে মুক্তি পেয়েছে। ব্যোমকেশ শান্তভাবে বসে পড়ল। তার মুখে পরিষ্কার একটা ক্লান্তির ছাপ লক্ষ্য করলাম। সে বলল, সত্য সবসময় কঠিন হয় অজিত। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটি যেভাবে প্রতিটি রহস্যের গভীরে প্রবেশ করে, তারপর সত্যকে টেনে হিচড়ে বার করে আনে, তার তীক্ষ্ণ বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা দেখলে আমি মুগ্ধ না হয়ে থাকতে পারি না। সুব্রত সেনের স্বীকারোক্তির পর মুখার্জি বাড়ির সেই থমথমে পরিবেশটা কিছুটা হালকা হলো। ইন্সপেক্টর প্রমোদ কর তার দলবল নিয়ে সুব্রত সেনকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। সুব্রত সেনের চোখে কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা বিরাজ করছে, যেন দীর্ঘদিনের মানসিক চাপ থেকে সে মুক্তি পেল। তার এই পরিণতি আমাকে বিষণ্ণ করেছে খানিকক্ষণের জন্য। সত্যি, মানুষ কেন এমন পথে পা বাড়ায়? ক্ষমতার লোভ, স্বীকৃতির আকাঙ্ক্ষা, নাকি শুধুই এক গভীর হতাশা? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমরা যখন মুখার্জি বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন সন্ধে নেমে এসেছে। দিনের আলো ম্লান হয়ে রাতের আধার ঘনিয়ে আসছে। ব্যোমকেশ আমার পাশে চুপচাপ হাঁটছিল। তার মুখে এখনো সেই গভীর চিন্তার ছাপ আর ক্লান্তিটা সম্পূর্ণ মুছে যায়নি। আমি জানতাম প্রতিটি রহস্যের সমাধান তাকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করে, তার মনকে হয়তো আরো সমৃদ্ধ করে তোলে। আমাদের হ্যারিসন রোডের বাসায় ফিরে এসে ব্যোমকেশ তার প্রিয় ইজি চেয়ারে হেলান দিয়ে বসল। আমি তার জন্য এক কাপ কড়া চা বানিয়ে আনলাম। চায়ে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকিয়ে রইল সে। কলকাতা শহর তখনও তার নিজস্ব ছন্দে স্পন্দিত হচ্ছে। সহসা আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো ব্যোমকেশ? মানুষের মন অজিত, কত বিচিত্র তার গতিপথ। ডক্টর মুখার্জি একজন অসাধারণ বিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি তার সহকারীর প্রতি সুবিচার করেননি। আর সুব্রত সেন, সেও তার প্রতিভার অপচয় করল। আচ্ছা ব্যোমকেশ, আমাকে একটা কথা বলো তো, তুমি কি করে বুঝলে যে সুব্রত সেনই খুনি? আমি জিজ্ঞেস করলাম।
অনেকগুলো ছোট ছোট সূত্র অজিত। প্রথমত, সুব্রত সেনই প্রথম ব্যক্তি যে ডক্টর মুখার্জির মৃত্যুর খবর নিয়ে আমাদের কাছে এসেছিল। তার অস্থিরতা, তার আতঙ্ক সবই স্বাভাবিক ছিল, কিন্তু তার কথায় কিছু অসঙ্গতি ছিল। সে বলেছিল যে ডক্টর মুখার্জির কোনো শত্রু ছিল না, অথচ আমরা জানতাম যে ডক্টর মুখার্জি পদ্মভোজী সমিতির সাথে যুক্ত ছিলেন এবং তার গবেষণার কিছু বিতর্কিত দিক ছিল। আর সেই ভাঙা ধাতব টুকরোটা? ব্যোমকেশ বলল। সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। গবেষণা ঘরে ভাঙচুরের পর আমি যখন সেই টুকরোটি খুঁজে পেলাম, তখন আমার মনে হয়েছিল যে এটি কোনো যন্ত্রের অংশ। আর যখন আমি ডক্টর মুখার্জির পড়ার ঘরে সেই পুরনো ঘড়িটি দেখলাম, তখন আমার মনে সন্দেহ হলো। ঘড়িটি অনেক দিন ধরে বন্ধ ছিল, কিন্তু তার পেছনে একটি ছোট চাবির গর্ত ছিল। সেই টুকরোটি সেই চাবির গর্তে ঠিক ফিট হয়ে গেল। আর ওই চন্দ্রপদ্ম? চন্দ্রপদ্ম ছিল সুব্রত সেনের জ্ঞানের প্রতীক। সে জানত চন্দ্রপদ্মের বিষাক্ত বৈশিষ্ট্য সম্পর্কে। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। সত্যি, তার প্রতিটি বিশ্লেষণ সুসংঘবদ্ধ, প্রতিটি যুক্তি যেন অকাট্য। এক অদৃশ্য সুতো দিয়ে প্রত্যেকটি সূত্রকে একত্রিত করে সম্পূর্ণ চিত্র তৈরি করেছে সে। আমি বললাম, সত্যি ব্যোমকেশ, ঠিকই বলেছ। মানুষের মন এক জটিল রহস্যই বটে। ব্যোমকেশ বলল, হ্যাঁ অজিত, আর সেই রহস্যের গভীরে প্রবেশ করাই আমার কাজ। বাইরে তখন রাতের আধার আরো গভীর হয়েছে। তারাদের মিটি মিটি আলোয় কলকাতা শহর এক অন্য রূপে ধরা দিচ্ছে। আমি জানতাম এই শহরের আনাচে কানাচে আরো কত রহস্য লুকিয়ে আছে। আর ব্যোমকেশ সেই রহস্যের সন্ধানে তার জীবন উৎসর্গ করেছে। তার পাশে থেকে এই যাত্রার সাক্ষী হওয়া আমার জীবনে এক পরম সৌভাগ্যই বটে। এখন থেকে প্রতি পর্বের শেষে গল্পের কথালিপিতে থাকছে আপনাদের জন্য একটি করে কাহিনীকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন। আপনারা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানান। উত্তর সঠিক হলে এই সপ্তাহের সঠিক উত্তরদাতার নাম আমরা তুলে ধরব আগামী পর্বে। আমাদের আজকের কাহিনীর বিশেষ প্রশ্ন, ডক্টর মুখার্জি কোন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? আর দেরি করবেন না, কমেন্ট সেকশনে আপনাদের তাড়াতাড়ি সঠিক উত্তরটি জানান এবং বেছে নিন গল্পের কথালিপিতে আপনার নাম উঠে আসার সুযোগ। শুনছিলেন রক্তাক্ত পদ্ম। আমাদের আজকের গল্পে ব্যোমকেশের ভূমিকায় অরুণাভ, অজিতের কণ্ঠে অনিক, সুব্রত সেনের চরিত্রে রায়ান, ডাক্তার মুখার্জির কণ্ঠে দেবব্রত, রিনার ভূমিকায় দেবলীনা, ইন্সপেক্টর করের কণ্ঠে সম্রাট, সৌমিনের ভূমিকায় সায়ন, গল্পের সূত্রধার এবং লাবণ্যের চরিত্রে আমি অমৃতা। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আর এখন থেকে আমরা শুধু ইউটিউবেই নয়, রয়েছে স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।